তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজ থেকে শুরু হতে চলেছে আমাদের ম্যাথ স্পেশাল উইনার ব্যাচ। এবং তোমরা প্রত্যেকে জানো এই ব্যাচটা সমস্ত ধরনের গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু উপযোগী। এই ব্যাচে আমি তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো ম্যাথ সিলেবাসটাকে কভার করে দেবো। এবং এই ব্যাচটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, তো চলো আজকে আমরা পড়বো নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম আমরা কি কি শিখবো সেটাকে আমরা দেখে নিই। তো দেখো, সবার ফার্স্টে নাম্বার সিস্টেমের মধ্যে আমরা কি কি পড়বো? ফার্স্টে ক্লাসিফিকেশন পড়বো, মানে সংখ্যা শ্রেণী বিভাগ, যেটা আমরা আজকে পড়বো। তারপর পড়বো হচ্ছে ইউনিট ডিজিট, মানে একক অঙ্ক নির্ণয় করা। তোমরা অনেকে দেখেছো একক অঙ্ক নির্ণয় করার অঙ্ক থাকে, তো সেটা পড়বো। তারপর পড়বো আমরা ফ্যাক্টর, কিভাবে ফ্যাক্টর নির্ণয় করতে হয়, নাম্বার অফ অড ফ্যাক্টর, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, সাম অফ ফ্যাক্টর, এইসব পড়বো ফ্যাক্টরে। তারপরে পড়বো হচ্ছে নাম্বার অফ জিরোস, নাম্বার অফ জিরোস, শূন্যের সংখ্যা কত সেইগুলো আমরা পড়বো। তারপরে পড়বো ডিভিসিবিলিটি, মানে বিভাজ্যতার নিয়ম যেসব যেসব থাকে, 11-র মাল্টিপেল, 9-এর মাল্টিপেল, 3-এর মাল্টিপেল কীভাবে চেক করতে হয় সেগুলো সব শিখবো। তারপরে শিখবো হচ্ছে রিমাইন্ডার, কোনো কিছুর ভাগশেষ কীভাবে নির্ণয় করতে হয়, কত ভাগশেষ হবে, এইসব আমরা শিখবো। অ্যান্ড লাস্টে সবার শেষে আমরা শিখবো হচ্ছে এইচসিএফ অ্যান্ড এলসিএম, মানে লসাগু এবং গসাগু। তো নাম্বার সিস্টেমের মধ্যে কিন্তু আমরা এইসব টপিকগুলো পড়বো। ঠিক আছে, তো চলো আজকে আমাদের ক্লাসিফিকেশন শুরু করা যাক। তো দেখো, এইটা হলো নাম্বারের শ্রেণীবিভাগ। আমি তোমাদের পুরো ছক করে একদম সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তো নাম্বারকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা, আর একটা হলো ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। এবার বাস্তব সংখ্যা কোনগুলো? যেগুলোর বাস্তবে অস্তিত্ব আছে সেগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা, মানে যেগুলো আমরা সংখ্যা রেখায় ছবি এঁকে দেখাতে পারি যে সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, আর কাল্পনিক সংখ্যা কোনগুলো? যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। দেখো, নামের মধ্যে আছে কাল্পনিক সংখ্যা, মানে যেগুলো আমরা কল্পনা করে নিই সেগুলোকে বলা হয় কাল্পনিক সংখ্যা। মানে ধরো যেমন আই, আই কি একটা ইমাজিনারি নাম্বার। আই মানে কি? আয়ের ভ্যালু কত? -1। এইটাকে বলে একটা কাল্পনিক সংখ্যা। তাহলে এইটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা, আই হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, এবার দেখো এই রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা মানে যেগুলো আমাদের অস্তিত্ব আছে, পৃথিবীতে যেগুলোর অস্তিত্ব আছে। যেমন ধরো 1, 2, 3, 4, 1.5, 1.7, ঠিক আছে, 22/7, √2, √3, যেগুলো অস্তিত্ব আছে বাস্তবে সেগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। এবার রিয়েল নাম্বারসকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেশনাল নাম্বারস, আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলত সংখ্যা, আর ইরেশনাল নাম্বার মানে হচ্ছে অমূলত সংখ্যা। এবার মূলত সংখ্যা কাকে বলা হয়? মূলত সংখ্যা আমরা ডিটেলসে পড়বো। এখন এখন শুধু এইটুকুই জেনে রাখো যে মূলত সংখ্যা মানে যাদের আমরা p/q আকারে লিখতে পারি তাদেরকে মূলত সংখ্যা বলা হয়। আর ইরেশনাল নাম্বার মানে যাদের আমরা p/q আকারে লিখতে পারি না তাদের অমূলত সংখ্যা বলা হয়। এগুলো আমরা পরে একদম ডিটেলসে পড়বো। ঠিক আছে, নেক্সট দেখো, রেশনাল নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টেজার আর একটা হচ্ছে ফ্র্যাকশন। এবার ইন্টেজার কোনগুলো? যেগুলো পূর্ণ সংখ্যা, মানে কোনো দশমিক থাকবে না, মানে 1, 2, 3, 4, তারপরে -1, -2, -3, -4, মানে যেগুলো পূর্ণ সংখ্যা, কোনো দশমিক বা কোনো ফ্র্যাকশন নয়। আর ফ্র্যাকশন মানে কোনগুলো? ফ্র্যাকশন বা ডেসিবেল মানে হচ্ছে যেগুলো দশমিক সংখ্যা, 1.1, 1.2, 1.5, বা 3/4, 7/4, এগুলোকে বলা হয় ফ্র্যাকশন বা ডেসিবেল। ওকে, এবার দেখো ইন্টিজার্সকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, একটা জিরো, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। পজিটিভ ইন্টিজার্স কোনগুলো? যেগুলো তোমার পজিটিভ, মানে 1, 2, 3, 4, এখানে কিন্তু কোনো দশমিক আসবে না। ঠিক আছে, ইন্টিজার্স মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু কোনো দশমিক আসবে না। তাহলে কি হয়? পজিটিভ ইন্টিজার মানে 1, 2, 3, 4, এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার। তারপর হচ্ছে জিরো, জিরো মানে হচ্ছে অনলি জিরো। ঠিক আছে, জিরো কিন্তু পজিটিভও নয় নেগেটিভও নয়। ঠিক আছে, নেক্সট কি আছে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার্স। নেগেটিভ ইন্টিজার্স কোনগুলো? -1, -2, -3, -4, ঠিক আছে, এগুলোকে নেগেটিভ ইন্টিজার্স বলা হয়। নেক্সট দেখো, এই যে পজিটিভ ইন্টিজার আর জিরো, এই দুটোকে বলা হয় নন নেগেটিভ। ঠিক আছে, এই দুটোকে বলা হয় নন নেগেটিভ। আর জিরো এবং নেগেটিভ ইন্টিজার্স এই দুটোকে বলা হয় নন পজিটিভ। ওকে, এবার দেখো এই পজিটিভ ইন্টিজার্সকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। কি কি? দেখো, একটা হচ্ছে হোল নাম্বারস আর একটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস। এবার হোল নাম্বারস কোনগুলো? হোল নাম্বারস মানে হচ্ছে জিরো থেকে শুরু করে একদম অসীম পর্যন্ত, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে করে একদম ইনফিনিটি পর্যন্ত নাম্বারকে বলা হয় হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যা। আর ন্যাচারাল নাম্বার কাকে বলি আমরা? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা অনেকে বলে। তো ন্যাচারাল নাম্বার হচ্ছে সেইগুলোই যেগুলো এক থেকে শুরু হয়। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার এক থেকে শুরু হয়, এক থেকে শুরু হয়ে একদম পুরো ইনফিনিটি পর্যন্ত। মানে হোল নাম্বার শূন্য থেকে শুরু হয়, শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত। আর ন্যাচারাল নাম্বার এক থেকে শুরু হয়। মানে হোল নাম্বারস আর ন্যাচারাল নাম্বারসের মধ্যে একটাই ডিফারেন্স, হোল নাম্বারে শূন্য থাকে আর ন্যাচারাল নাম্বারে
বা স্বাভাবিক সংখ্যায় শূন্য থাকে না। ক্লিয়ার? এরপর দেখো এই ন্যাচারাল নাম্বারসটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে প্রাইম নাম্বারস, একটা ইউনিটি, আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার মানে কি? মৌলিক সংখ্যা, যাদের দুটো উৎপাদক থাকে তাদের আমরা মৌলিক সংখ্যা বলি। ইউনিটি কাদের বলা হয়? যাদের একটা মাত্র উৎপাদক থাকে তাদের বলা হয় ইউনিটি, মাত্র একটা ফ্যাক্টর, তাদের আমরা ইউনিটি বলবো। আর কম্পোজিট নাম্বার কাকে বলা হয়? তিনের বেশি ফ্যাক্টর, তিন বা তার বেশি ফ্যাক্টর হলে তাকে আমরা বলি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। আর দুটো ফ্যাক্টর হলে তাকে আমরা বলি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো এখানে একটা বাকি আছে, সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বারের মধ্যে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কি? কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে এ প্লাস আইবি আকারে থাকে, সেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। তবে কমপ্লেক্স নাম্বার নিয়ে তোমাদের বেশি ভাবার দরকার নেই, এগুলো কিন্তু এক্সামে আসে না। এখন আপাতত এগুলো আমি উপর উপর বলে দিলাম, বাকি প্রত্যেকটা ভাগ কিন্তু আমরা ডিটেলসে শিখবো, ডিটেলসে পড়বো, ঠিক আছে? তো আসো নেক্সট পেজে আসা যাক। তো এবার আসি আমরা রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যায়। তো বাস্তব সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা সংখ্যা রেখায় প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলা হয়। মানে এক কথায় যাদের বাস্তবে অস্তিত্ব আছে তাদেরকে আমরা রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা বলি। তো উদাহরণস্বরূপ তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা সংখ্যা রেখা আঁকা হয়েছে এবং এখানে কিন্তু দেখানো হয়েছে, দেখো 0 1 2 3 4, এদিকে ইনফিনিটি পর্যন্ত, এদিকে -1 -2 -3 মাইনাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে? এক্সাম্পল দেখো, দেখতে পাচ্ছ 0 1 -1 16.83। প্রত্যেকটা সংখ্যা মানে বাস্তবে যে সমস্ত অস্তিত্ব আছে প্রত্যেক সংখ্যাকে কিন্তু রিয়েল নাম্বারস বলা হয়। ওকে? দেখো পাই, √2, ঠিক আছে, -22.87, এগুলো প্রত্যেকটা হচ্ছে রিয়েল নাম্বারস। ওকে? তো চলো এবার নেক্সট পেজে। তো আগের পেজে আমরা শিখলাম যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা কাকে বলে। এবার আমরা শিখবো যে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা কাকে বলে। তো এখানে পরিষ্কারভাবে লেখা আছে, দেখো সংখ্যা রেখায় যাদের চিহ্নিত করা যায় না তাদের কিন্তু কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বলা হয়। মানে দেখো, যেমন রুটের মধ্যে -7, রুটের মধ্যে -5, রুটের মধ্যে -3, এদের কি আমরা সংখ্যা রেখায় বসাতে পারবো? তো কোনোদিনই পারবো না। তা এদের দেখো কিন্তু বাস্তবে কিন্তু কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে? √7, √5, √3, এদের কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তাই জন্য এদের বলা হয় কাল্পনিক সংখ্যা। মানে এদের আমরা কল্পনা করে নিই জাস্ট, এদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। আর বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা হলো যাদের আমরা সংখ্যা রেখায় উপস্থাপন করতে পারি তাদের বলা হয় বাস্তব সংখ্যা। আর কাল্পনিক সংখ্যা কাদের বলা হয়? যাদের আমি সংখ্যা রেখায় উপস্থাপন করতে পারি না তাদের ইমাজিনারি নাম্বার বলা হয়। তবে নামের মধ্যে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো যে কাল্পনিক সংখ্যা মানে যেটা কল্পনা করি সেটা কাল্পনিক সংখ্যা, আর যেটা বাস্তবে আছে সেটা বাস্তব সংখ্যা। বাস এইটুকু মনে রাখবে। তো আগের পেজে আমি তোমাদের বলেছিলাম যে √-1 এর ভ্যালু কি হয়? আই হয়। আই এর ভ্যালু কি হয়? √1। তাহলে যদি দুদিকে স্কোয়ার করি তাহলে কি হবে? আই স্কোয়ার সমান -1 হবে। তাহলে আই কিউব সমান কি হবে? -i, আই কিউব সমান -i, এবং i⁴ সমান 1। এগুলো আমরা 11 12 কিন্তু পড়েছিলাম। তো এবার নেক্সট পেজে যাওয়া যাক। তো এবার আমরা শিখবো রেশনাল নাম্বারস বা মূলদ সংখ্যা কাকে বলে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, তোমাদের কিন্তু ভালো করে এটা বুঝতে হবে। তো আগের পেজে দেখো আমি তোমাদের দেখিয়েছিলাম, এখানে দেখো আমি এখানে দেখিয়েছিলাম যে রিয়েল নাম্বারসকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেশনাল নাম্বারস আর একটা হচ্ছে ইররেশনাল নাম্বারস। তো আমরা এখন পড়বো রেশনাল নাম্বারস। এবার দেখো রেশনাল নাম্বার জিনিসটা কি। তো এখানে দেখো বাংলায় পরিষ্কারভাবে লেখা আছে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ উভয়ই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, মানে কিউ জিরো হলে কিন্তু হবে না, সে সকল সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। এবার দেখো এখানে এক্সাম্পল খুব সুন্দরভাবে দেওয়া আছে, কাদের না 2/3, 4/7, -8/7। দেখো এখানে প্রত্যেকটা কিন্তু পূর্ণ সংখ্যা। দেখো এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। দেখো 4 পূর্ণ সংখ্যা, 7 পূর্ণ সংখ্যা, -8 নেগেটিভ পূর্ণ সংখ্যা, 7 দেখো পূর্ণ সংখ্যা। ঠিক আছে? প্রত্যেকটা দেখো এখানে পূর্ণ সংখ্যা, 22, 7, 0, 5, প্রত্যেকটা কিন্তু পূর্ণ সংখ্যা। এবার এখানে প্রত্যেকটা সংখ্যা দেখো পি বাই কিউ আকারে, দেখো পি বাই কিউ আকারে আছে, দেখো প্রত্যেকটা সংখ্যা পি বাই কিউ আকারে আছে। যেসব সংখ্যা আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি তাদেরকে কিন্তু মূলদ সংখ্যা বলা হয়। এখানে কিন্তু নিচেরটা কিন্তু জিরো হলে হবে না, নিচেরটা জিরো হলে কিন্তু হবে না। তুমি ওপরটা জিরো করতে পারো, যেমন তুমি এইটা দেখো, এটা দেখো ওপরে জিরো, এটা কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু যদি নিচেরটা জিরো হয়ে যায়, মানে হর যদি জিরো হয়ে যায়, তাহলে সেটা কিন্তু মূলদ সংখ্যা থাকবে না। ক্লিয়ার? তাহলে কি বললাম, যে যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাদের মূলদ সংখ্যা বলা হয়, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো। ক্লিয়ার হলো? চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক। তো এবার আসো ইররেশনাল নাম্বারস বা অমূলদ সংখ্যা। আচ্ছা, রেশনাল নাম্বার আমরা কি শিখেছিলাম? যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বলা হয়। বাট এবার দেখো এখানে কি বলেছে, যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলা হয়। মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে সেটা মূলদ সংখ্যা, আর পি বাই কিউ আকারে প্রকাশ করা না গেলে সেটা অমূলদ সংখ্যা। ঠিক আছে? বা ইরেশনাল নাম্বার। তো উদাহরণস্বরূপ এখানে দেখো দেওয়া আছে √2, √3, √5, এগুলো কি প্রত্যেকটা একটা অমূলদ সংখ্যা।
যেমন দেখো এই যে রুট টু আছে, এই রুট টুটাকে কিন্তু তোমরা কখনোই পি বাই কিউ আকারে লিখতে পারবে না। কারণ কি, কারণ এই রুট টুটা তোমরা ক্যালকুলেটারে ফেলে দেখবে, এই রুট টু এর ভ্যালুটা দেখবে ক্যালকুলেটারে 1.414, এরপর কিন্তু দেখো বিভিন্ন ধরনের সংখ্যা থাকবে, এটা কিন্তু কখনোই শেষ হবে না, ঠিক আছে, চলতেই থাকবে। তাই জন্য এটাকে বলা হয় নন রিপিটিং নন টার্মিনেটিং, মানে এই কখনোই শেষ হবে না আর কখনোই কিন্তু প্যাটার্ন ফলো করবে না। যেমন কোনো একটা সংখ্যা দেখবে 1.666 বা 1.626262 একটা প্যাটার্ন ফলো করে, বাট যেগুলো অমূল্য সংখ্যা হয়, ইরেশনাল নাম্বার হয়, সেগুলো কিন্তু কোনো প্যাটার্ন ফলো করে না। যেমন 1.414, এরপর তুমি দেখবে ক্যালকুলেটারে কিন্তু কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে না, চলতেই থাকবে অসীম পর্যন্ত। তাই জন্য এটাকে বলা হয় কি, ইরেশনাল নাম্বার বা অমূল্য সংখ্যা। আবার তুমি যদি এই রুট থ্রির ভ্যালুটা দেখো, যদি তুমি রুট থ্রির ভ্যালু দেখো, তাহলে দেখবে এর ভ্যালুটা আসবে 1.732 ডট 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 দেবে, চলতেই থাকবে, কোনো কিন্তু নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে না, এবং এর কিন্তু অসীম পর্যন্ত, অসীম সংখ্যক পর্যন্ত চলতেই থাকবে, শেষ হবে না কখনো। সেই কারণে এগুলোকে বলা হয় অমূল্য সংখ্যা, ঠিক আছে, নন টার্মিনেটিং এবং নন রিপিটিং। ক্লিয়ার? তো আমরা এক কথায় কি বলবো, যে যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাদের বলা হয় রেশনাল নাম্বার বা মূল্য সংখ্যা, এবং যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না তাদের বলা হয় ইররেশনাল নাম্বার বা অমূল্য সংখ্যা। ক্লিয়ার হলো এই পর্যন্ত? তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা আমাকে তিনটে প্রশ্নের উত্তর দাও। কি সেই তিনটে প্রশ্ন? আসো নেক্সট পেজে আসো। দেখো আমরা কি পড়েছি, যে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার আর ইরেশনাল, ইরেশনাল নাম্বার। এবার রেশনাল নাম্বার কাদের বলি, যাদের আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাদের আমরা রেশনাল নাম্বার বলি। আর ইরেশনাল নাম্বার কাদের বলি, যাদের আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, ঠিক আছে, যাদের আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাদের রেশনাল নাম্বার, আর যাদের আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না তাদের আমরা ইরেশনাল নাম্বার বা অমূল্য সংখ্যা বলি। এবার দেখো, তোমরা আমাকে এবার বলো যে এই পাই 22/7 আর 3.14, এই তিনটের মধ্যে কোনটা রেশনাল নাম্বার এবং কোনটা ইরেশনাল নাম্বার তোমরা আমাকে বলো। তোমরা সবাই জানো যে পাইটাকে আমরা 22/7 লিখি, আবার পাইটাকে আমরা 3.14 লিখি, মানে তিনটেই অ্যাকচুয়ালি পায়ের ভ্যালু। এবার তোমরা দেখবে এই যে পাই আছে, এই পায়ের ভ্যালুটা তোমরা গুগলে সার্চ করে দেখবে, এর ভ্যালুটা আসবে 3.141592 ডট 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 ডট, চলতেই থাকবে একদম অসীম সংখ্যক পর্যন্ত, ঠিক আছে, কোনো রকম কিন্তু প্যাটার্ন রিপিট করবে না। তার জন্য এটাকে বলা হয় নন রিপিটিং নন টার্মিনেটিং, মানে চলতেই থাকবে, কোনো শেষ হবে না। তো এইটা হচ্ছে পায়ের ভ্যালু, তোমরা চেক করে দেখে নেবে। তো পাইটা দেখো আমরা কি, এটাকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারছি না, পি বাই কিউ আকারে, এবং এটা নন টার্মিনেটিং নন রিপিটিং, তাই জন্য এই পাইটা কি হয়ে যাবে, এটা হবে ইররেশনাল নাম্বার, অমূল্য সংখ্যার ঘরে কিন্তু পাইটা চলে যাবে। ওকে, এবার আসো এই 22/7। দেখো আমরা জানি পাইটাকে আমরা 22/7 আকারেও লিখি, বাট এই 22/7টা দেখো, এই 22/7টা দেখো আমরা পি বাই কিউ আকারে লিখতে পারছি। তো যখনই আমরা কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখতে পারবো তখন সেটা অলওয়েজ রেশনাল নাম্বার হয়ে যাবে। তাহলে এই 22/7টা চলে যাবে রেশনাল নাম্বারের ঘরে। ক্লিয়ার? এবার দেখো এই 3.14, আচ্ছা 3.14 এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা 314/100 তো লিখতে পারি, তাই না? দশমিকের জন্য দুটো শূন্য হলো, তাহলে 314/100, তাহলে এটা কি পি বাই কিউ আকারে? অবশ্যই। দেখো 314/100 মানে পি বাই কিউ আকারে লিখতে পারছি, তার মানে আমি কি বলেছি, যখনই কোনো সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো তখনই সেটা হয়ে যাবে রেশনাল নাম্বার। তার মানে এই 3.14টা হলো একটা রেশনাল নাম্বার। তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি একমাত্র পাইটা হলো ইরেশনাল, বাকি পায়ের যে দুটো ভ্যালু হয়, একটা হচ্ছে 22/7 আর 3.14, এই দুটো হচ্ছে রেশনাল নাম্বার। ক্লিয়ার? চলো এবার নেক্সট পেজে। তো এবার আমরা পড়বো ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কাদের বলে, এখানে দেখো সংখ্যাটা এখানে লেখা আছে যে পূর্ণ সংখ্যা হলো সকল ধনাত্মক ও ঋণাত্মক স্বাভাবিক সংখ্যা এবং শূন্যের সমষ্টি। মানে এক কথায় যদি বোঝাতে চাই তোমাদের আমি, পূর্ণ সংখ্যা তাদের কি বলে, যেখানে কোনো দশমিক, কোনো ভগ্নাংশ বা কোনো রুট ওভার থাকবে না, এক কথায় তাদের কি আমরা পূর্ণ সংখ্যা বলি। যেমন 1 2 3 4 0 -1 -2 -3, ঠিক আছে, মাইনাস হলে তাদের বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর প্লাস হলে সেটাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? তাহলে এক কথায় কি বললাম, যে যদি কোনো ভগ্নাংশ বা দশমিক বা রুট ওভার না থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে আমাদের বলা হয় পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এবার নেক্সট পেজে আসো। তো এবার আমরা পড়বো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা। এবার ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কাদের বলা হয়, দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে যেসব সংখ্যা আমরা গণনা করতে পারি তাদেরকে স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। মানে কি, যাদের আমি গুনতে পারি, যেমন দেখো 1 2 3 4 5, এগুলো আমরা গুনতে পারি, তাই না? তো যাদেরকে আমরা গুনতে পারবো তাদেরকে বলে ন্যাচারাল নাম্বারস।
ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু শূন্য থাকবে না। দেখো শূন্য কি আমরা গুনতে পারি? শূন্য তো আমরা গুনতে পারি না। আমরা গোনা কোন কান থেকে স্টার্ট করি? এক থেকে শুরু করি, 1 2 3 4 এরকম করে গুনি। তো যেই সব সংখ্যাগুলোকে আমরা গুনতে পারি, যেসব সংখ্যা আমরা গণনা করতে পারি, তাদেরকে এক কথায় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস বলা হয়। এবার দেখো ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার কিন্তু প্রায় সেম, শুধু একটা ডিফারেন্স, সেটা হচ্ছে হোল নাম্বারের মধ্যে শূন্য থাকবে। দেখো এর পরের পেজে হোল নাম্বার কি বলেছে, যদি আমরা স্বাভাবিক সংখ্যার সংগ্রহে শূন্য যোগ করে দিই, মানে যদি স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্য একটা রেখে দিই, তাহলে সেই সংগ্রহটাকে, সেই কালেকশনটাকে বলা হয় অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। বুঝতে পারলে? তাহলে ন্যাচারাল নাম্বার কাদের বলা হয়? যে 1 2 3 মানে 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত চললে সেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? আর অখণ্ড সংখ্যা কাকে বলা হয়? যে শূন্য থেকে শুরু হয়ে একদম অসীম পর্যন্ত। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। এখানে এক্সাম্পল দেখো, শূন্য থেকে শুরু হয়ে একদম পুরো অসীম পর্যন্ত চলছে। তো এবার দেখো রিয়েল নাম্বারসের কিন্তু খুব সুন্দর একটা ভেন ডায়াগ্রাম দিয়ে আমি তোমাদের বুঝিয়েছি। যেমন তোমরা অলরেডি রিজনিংয়ে পড়েছিলে ভেন ডায়াগ্রাম জিনিসটা তোমরা সবাই জানো। ধরো তোমাদের আমি বললাম যে ইলেকট্রনিক ডিভাইস, তোমরা এরকমভাবে একটা আঁকলে যে এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। ক্লিয়ার? তারপর আমি তোমাদের বললাম মোবাইল ফোন, তাহলে এর মধ্যে একটা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে মোবাইল ফোনটাও চলে আসছে এরকম আঁকলে। তারপর ধরো আমি তোমাদের বললাম ভিভো, তাহলে ভিভো একটা মোবাইল ফোনের কোম্পানি, তাহলে মোবাইল ফোনের মধ্যে ভিভোটাও চলে আসছে। ঠিক এরকমভাবে আমরা কিন্তু ভেন ডায়াগ্রাম আঁকি। তো সেইভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখানে তোমরা ছবিটা দেখো, দাঁড়াও এটা মুছে দিই। এবার তোমরা এখানে ছবিটা দেখো। তো এক্ষেত্রে দেখো তোমরা এই যে আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো একটা রিয়েল নাম্বারের সেট। ঠিক আছে? পুরো একটা রিয়েল নাম্বারের সেট। তো এর মধ্যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে বাইরের, সব থেকে বাইরের যে খোলকটা আছে সেটা কি? সেটা হচ্ছে রেশনাল নাম্বার, মানে হচ্ছে মূলদ সংখ্যা। মানে হচ্ছে 3/4, 7/3, -100/94, এগুলো প্রত্যেকটা হচ্ছে রেশনাল নাম্বার, মানে পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি। তারপরে দেখো এই যে ভেতরের খোলকটা, মানে হচ্ছে এই যে গেরুয়া কালারটা, এটা কি? এটা হচ্ছে ইন্টিজার্স, যেটা -1, -2, 0, 1, 2। তারপরে দেখো যেটা হলুদ কালার, সেটা হচ্ছে হোল নাম্বার, মানে প্রত্যেকটা হোল নাম্বারে কিন্তু ইন্টিজার, আবার প্রত্যেকটা ইন্টিজার হচ্ছে রেশনাল নাম্বার। তো হোল নাম্বারের মধ্যে দেখো কি আছে? 0 1 2 3 4। আর এই একদম ভেতরটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এবার ন্যাচারাল নাম্বারে কি হয়? শূন্য থাকে না, 1 থেকে শুরু হয়, 1 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পেরেছো? আর এখানে দেখো একদম পাশে কি আছে? ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারের সঙ্গে কিন্তু রেশনাল নাম্বারের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু সম্পূর্ণ অন্য। দেখো √2, √5, √3, নন রিপিটিং, নন টার্মিনেটিং, মানে যেটা আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, সেটা ইরেশনাল নাম্বার। তাহলে ইরেশনাল কিন্তু একদম কোণে পড়ে আছে। তো এই ভেন ডায়াগ্রামটা তোমরা আরেকবার দেখে নেবে ভালো করে, তারপর তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবার নেক্সট পেজে আসি। তো এবার চলো একটা এক্সাম্পল নেওয়া যাক। তো 1 নম্বর এক্সাম্পলটা দেখো কি বলেছে। বলেছে 3√25, এটা কি? 3√25 একটা কি? ইরেশনাল নাম্বার, ইমাজিনারি নাম্বার, ইন্টিজার না প্রাইম নাম্বার, মানে অমূলদ সংখ্যা না কাল্পনিক সংখ্যা না পূর্ণ সংখ্যা না মৌলিক সংখ্যা, এটা আমার চেয়েছে। এবার এবার এখান থেকে অনেকে কি করবে, যে যেই দেখবে যে এখানে রুট ওভার আছে, সঙ্গে সঙ্গে সে ভাববে যে এটা অমূলদ সংখ্যা। ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি সেটা না। তোমরা যখনই দেখবে যে কোনো রুট ওভারের, যখন কোনো বর্গমূলের, ধরো আমরা 9-এর বর্গমূল করছি, সেক্ষেত্রে আমার কত আসবে? 3 আসবে। তোমরা সবসময় মনে রাখবে যে যখন কোনো সংখ্যার বর্গমূল একটা স্বাভাবিক সংখ্যা হবে, মানে যখন কোনো সংখ্যার আমরা বর্গমূল করতে পারবো, সেই সংখ্যাটা কিন্তু আর অমূলদ সংখ্যা হবে না, সেই সংখ্যাটা হয়ে যাবে ইন্টিজার। ঠিক আছে? এবার দেখো আমরা যদি এখানে কি বলেছে, 3√25 বলেছে, 3√25 আমায় বলেছে। ঠিক আছে? তাহলে 3 ইন্টু, তাহলে 25-এর বর্গমূল কত হয়? 5 হয়। তাহলে 5 একটা স্বাভাবিক সংখ্যা। এবার দেখো 5 3 কত হয়? 15। তাহলে 15 কি? 15 অবশ্যই এটা ইন্টিজার। তাহলে দেখো ইরেশনালও হবে না, ইমাজিনারিও হবে না, প্রাইম নাম্বার, 15 তো প্রাইম নাম্বার নয়, তাহলে প্রাইম নাম্বারও হবে না। তাহলে একমাত্র ইন্টিজার হচ্ছে, অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে কেন হলো? তো সবসময় রুট ওভার থাকলেই যে অমূলদ হবে এটা কিন্তু কোনো ব্যাপার না। যখন কোনো সংখ্যার বর্গমূল আমরা স্বাভাবিক সংখ্যা পাবো, সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা অমূলদ হবে না, সংখ্যাটা ইন্টিজার হয়ে যাবে। ক্লিয়ার? চলো এবার নেক্সট পেজে। তো এবার এই এক্সাম্পলটা দেখো, এখানে কি বলেছে, যে নিচের সংখ্যাগুলোর মধ্যে অমূলদ সংখ্যাটা চিহ্নিত করো। এবার তোমরা বলো এখানের মধ্যে অমূলদ সংখ্যা কোনটা? আচ্ছা ভিডিওটা স্টপ করে আগে নিজেরা চেষ্টা করো, তারপর কিন্তু সলিউশনটা দেখবে। ওকে? এবার দেখো আমার কি চেয়েছে, যে এই চারটে অপশনের মধ্যে কোনটা অমূলদ সংখ্যা, সেটা আমার চেয়েছে। এবার আমরা কি পড়েছিলাম অমূলদ সংখ্যার ডেফিনেশনে, যে যেই সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলবো। বাট এখানে দেখো অপশন সিটা দেখো কি আছে, 22/7। আর 22/7 থেকে দেখো আমরা পি বাই কিউ আকারে লিখতে পারছি, আগের পেজেই বললাম। তাহলে 22/7 তো অবশ্যই একটা মূলদ সংখ্যা, তাহলে এইটা কিন্তু হবে না, আমার চেয়েছে অমূলদ সংখ্যা। এবার দেখো এটা কি আছে, 8100। আচ্ছা তাহলে √81 কত হয়? 9 হয়। 81-র বর্গমূল 9 হয়। আর দুটো শূন্যর জন্য একটা শূন্য বাইরে আসবে। তাহলে দেখো √8100 এর বর্গমূল আসছে আমার 90। তাহলে 90টা কি? একটা ইন্টিজার। তাহলে এইটাও কিন্তু অমূলদ সংখ্যা হবে না। এবার দেখো এখানে আছে 0.45। এবার দেখো যদি 0.45 এটাকে যদি আমি দশমিকটা তুলি, তাহলে কি হবে?
45/100 হবে, 45/100 হবে। যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে কি হবে, 5 9 45 আর 5 20 100, মানে দেখো এটা 9/20 আসছে। তাহলে 9/20 মানে কি, একটা p/q আকারে আসছে। আর যখনই কোনো সংখ্যা p/q আকারে চলে আসবে তখন সেটা কি হবে, মূলত সংখ্যা হয়ে যাবে। তাহলে এইটাও কিন্তু হবে না, অপশন ডি হবে আমার সঠিক উত্তর। অপশন ডি হবে সঠিক উত্তর। কেন? তার কারণ দেখো, আমি যদি √81, এটা আমি বর্গমূল কখনোই করতে পারবো না। কেন? কারণ দেখো √81টাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে √81 × 10, ঠিক আছে? তাহলে 81-র জন্য তো 9 বেরিয়ে আসবে, বাট √10, 10-এর তো বর্গমূল হয় না, তাহলে √10টা √10-এর মধ্যেই থেকে যাবে। তাহলে 9 √10, তাহলে অবশ্যই দেখো এই যে 10 আছে, এই যে দেখো √10 আছে, এইটা কিন্তু আমরা একটা স্বাভাবিক সংখ্যা পাবো না এখান থেকে। তাহলে √10 যেহেতু আছে, তাই জন্য এই সংখ্যাটা কিন্তু হয়ে যাবে একটা তোমার অমূল্য সংখ্যা বা ইরেশনাল নাম্বার। ক্লিয়ার হলো তোমার? চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক। তো এবার আমরা পড়বো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বার হলো এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, তো সবাই প্লিজ একটু মন দিয়ে এটা বোঝো। তো প্রাইম নাম্বার আমি কাদের বলি, যাদের অনলি দুটো ফ্যাক্টর থাকে। দেখো এখানে লেখা আছে ইট হ্যাজ অনলি টু ফ্যাক্টর, ওয়ান অ্যান্ড ইটসেলফ, মানে যাদের শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকবে তাদের আমরা প্রাইম নাম্বার বলবো। আর সেই দুটো ফ্যাক্টর কি কি থাকবে, একটা হবে 1 এবং একটা হচ্ছে সেই সংখ্যাটা নিজেই। দেখো এর মাত্র দুটো গুণনীয়ক আছে, একটা 1 এবং একটা নিজেই। এবার দেখো এখানে প্রাইম নাম্বার বিটুইন 1 to 100, দেখো 1 থেকে 100 এর মধ্যে যে কটা মৌলিক সংখ্যা আছে প্রত্যেকটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে? এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আমি ওই ফ্লো চার্টটায় তোমাদের দেখিয়েছিলাম যে ন্যাচারাল নাম্বারের 3টে ভাগ। ঠিক আছে, কি কি? একটা হলো প্রাইম নাম্বার, একটা হলো প্রাইম নাম্বার, একটা হলো ইউনিটি, আর একটা হলো কম্পোজিট নাম্বার। ঠিক আছে, কম্পোজিট নাম্বার। ঠিক আছে, এবার দেখো এই প্রাইম নাম্বার কাদের বলবো, প্রাইম নাম্বার কাদের বলবো, যাদের শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকবে। ঠিক আছে, অনলি অনলি টু ফ্যাক্টর, অনলি টু ফ্যাক্টরস। ঠিক আছে, মানে এক এবং সেই সংখ্যাটা নিজেই, মানে যাদের শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকবে তাদের আমরা প্রাইম নাম্বার বলবো। আর ইউনিটি মানে কি, যাদের শুধুমাত্র একটা ফ্যাক্টর থাকবে। ঠিক আছে, অনলি অনলি ওয়ান ফ্যাক্টর, অনলি ওয়ান ফ্যাক্টর। পৃথিবীতে একমাত্র একটাই আছে, সেটা হচ্ছে ওয়ান। পৃথিবীতে একমাত্র একটাই সংখ্যা আছে যার শুধুমাত্র একটাই ফ্যাক্টর, সেটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, এবার নেক্সট কম্পোজিট নাম্বার কাকে বলবো, যাদের 3 অর মোর ফ্যাক্টরস, মানে 3 অথবা তার বেশি ফ্যাক্টর যাদের আছে তাদের আমরা কি বলবো, কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা বলবো। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখলাম। এবার তোমরা দেখো এখানে 1 থেকে 10-এর মধ্যে কোন সংখ্যাটা কোন ঘরে পড়ছে। দেখো 1, একে দেখো শুধুমাত্র একটাই ফ্যাক্টর থাকে, অনলি ওয়ান ফ্যাক্টর, সেই কারণে একটা কিন্তু চলে আসছে তোমার ইউনিটির ঘরে। ঠিক আছে, 2, এবার দেখো তোমরা সবাই জানো যে 2 এর দেখো শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকে, 1 এবং 2, তাহলে এই 2টা কিসে চলে যাবে, প্রাইম নাম্বার ঘরে যাবে। 2টা প্রাইম নাম্বার ঘরে ঘরে গেল। এবার দেখো 3 দেখো 3-এরও দেখো অনলি দুটো ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে 1 এবং 3, তাহলে 3টা দেখো প্রাইম নাম্বারের ঘরে যাবে। তারপরে দেখো 4-এর দেখো কি কি ফ্যাক্টর থাকে, 1 2 এবং 4, তিনটে ফ্যাক্টর। তাহলে যখনই তিনটে ফ্যাক্টর হয়ে যাচ্ছে তখন সেটা কম্পোজিট নাম্বারের ঘরে কিন্তু চলে যাচ্ছে। নেক্সট দেখো 5-এর দেখো অনলি দুটো ফ্যাক্টর থাকে, 1 আর 5, তাহলে অবশ্যই 5টা কি হয়ে যাবে, প্রাইম নাম্বার ঘরে বসে যাবে। তারপর দেখো 6-এর দেখো তিনটের বেশি থাকে, 1 2 3 6, চারটে ফ্যাক্টর, তাহলে অবশ্যই এটা কম্পোজিট নাম্বারের ঘরে চলে যাবে। নেক্সট দেখো 7-এর দেখো 1 আর 7 ছাড়া আর কোনো ফ্যাক্টর নেই, তাহলে 7টা চলে যাবে প্রাইম নাম্বারের ঘরে। তারপরে দেখতে পাচ্ছ 8 কিন্তু অনেক অনেক কটা সংখ্যা দিয়ে কাটে, 1 2 4 8, তাহলে অবশ্যই 8টা হয়ে যাবে তোমার যৌগিক সংখ্যা। সেম টু সেম 9, দেখো 1 দিয়ে কাটে, 3 দিয়ে কাটে, 9 দিয়ে কাটে, তার মানে তিনটে হচ্ছে ফ্যাক্টর। তাহলে যখনই তিনটে অথবা তার বেশি হবে তাহলে অবশ্যই সেটা কম্পোজিট নাম্বারের ঘরে চলে যাবে। বুঝতে পারছো? ঠিক এরকম করে কিন্তু আমরা করবো। 10টা মানে কি, 10 দেখো 1 দিয়েও কাটে, 2 দিয়েও কাটে, 5 দিয়েও কাটে, 10 দিয়েও কাটে, তাহলে চারটে ফ্যাক্টর, তাহলে অবশ্যই কম্পোজিট নাম্বারের ঘরে বসে যাচ্ছে। বুঝতে পেরেছো? এবার তোমরা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, সব থেকে ছোট ইভেন প্রাইম নাম্বার হচ্ছে 2। ঠিক আছে,
সব থেকে ছোট ইভেন প্রাইম নাম্বার হচ্ছে 2 এবং সব থেকে ছোট অড প্রাইম নাম্বার হচ্ছে 3। সবসময় মনে রাখবে, সব থেকে ছোট জোড় জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং সব থেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা হচ্ছে 3। ক্লিয়ার? আবার যদি তোমাকে বলে যে সব থেকে ছোট যৌগিক সংখ্যা কি, তাহলে সব থেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4। ক্লিয়ার হল? এইগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো চলো এবার নেক্সট পেজে যাই। তো এবার এখানে দেখো আমি তোমাদের জন্য কিছু ইনফরমেশন প্রোভাইড করে দিয়েছি। এখানে কি লেখা আছে ভালো করে তোমরা মন দিয়ে পড়বে, যে ইভেন অ্যান্ড স্মলেস্ট প্রাইম নাম্বার, জোড় এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা? 2। আগের পেজই বললাম যে সব থেকে ছোট ইভেন প্রাইম নাম্বার, সব থেকে ছোট ইভেন প্রাইম নাম্বার কি হয়? 2 হয়। তো নেক্সট কি বলেছে দেখো, স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার, তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম, দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয়? 100 হয়, বাট 100টা তো মৌলিক সংখ্যা নয়। এখানে বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাহলে 101 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 101। এটা কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট দেখো কি বলেছে, লার্জেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার, মানে 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। আচ্ছা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয়? 999। বাট দেখো 999টা কিন্তু প্রাইম নাম্বার নয়, সেক্ষেত্রে 997 হয়ে যাবে 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। দেখো 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 997। ওকে, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট কি বলেছে, যে অনলি পেয়ার অফ কনজিকিউটিভ অড প্রাইম নাম্বার, পরপর বিজোড় মৌলিক সংখ্যা শুধুমাত্র 3, 5, 7 হয়। 3, 5, 7 হচ্ছে এমন তিনটে মৌলিক সংখ্যা যেগুলো পরপর, মানে 3, 5, 7 পরপর মৌলিক সংখ্যা, দেখো পরপর বিজোড় মৌলিক সংখ্যা। আর কিন্তু পৃথিবীতে কোনো এরকম তিনটে সংখ্যা নয় যে তিনটে পরপর বিজোড় এবং তিনটেই মৌলিক। 3, 5, 7 ছাড়া আর কিন্তু পৃথিবীতে কোনো সংখ্যা হয় না যে তিনটে সংখ্যা পরপর বিজোড় সংখ্যা এবং পরপর মৌলিক। দেখো 3, 5, 7 প্রত্যেকটা পরপর বিজোড় সংখ্যা এবং তিনটেই মৌলিক। ক্লিয়ার? তো চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক। তো এবার এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, দ্য সাম অফ দ্য স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার অ্যান্ড দ্য লার্জেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার ইজ, ক্ষুদ্রতম 3 অঙ্কের মৌলিক সংখ্যা এবং বৃহত্তম 3 অঙ্কের মৌলিক সংখ্যার যোগফল কত সেটা চেয়েছে। এটা কিন্তু দিল্লি পুলিশ কনস্টেবল 2023 সালের কোয়েশ্চেন। ওকে, তাহলে আমি তোমাদের আগের পেজেই বললাম যে ক্ষুদ্রতম 3 অঙ্কের মৌলিক সংখ্যা কি হলো? 101। আর কি বলেছে, যে বৃহত্তম 3 অঙ্কের মৌলিক সংখ্যা, বৃহত্তম 3 অঙ্কের মৌলিক সংখ্যা কত? 997, 997। তাহলে এদের যোগ করলে কত হয়? 7 আর 8, 9, আর এখানে 9 আর 10, তাহলে 1098। তাহলে অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? এরকম ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতেই পারে, তাই কিন্তু তোমাদের শিখে রাখা উচিত। তো চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক। আচ্ছা এবার দেখো এখানে খুব একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জন্য দেওয়া আছে। তো এখানে দেখো কি বলেছে, যে ইচ প্রাইম নাম্বার ক্যান বি রিটেন ইন 6p প্লাস মাইনাস 1 ফর্ম, বাট এভরি 6p প্লাস মাইনাস 1 ফর্ম মে নট বি নেসেসারিলি প্রাইম নাম্বার। মানে বাংলাটা দেখো, বলেছে প্রতিটি মৌলিক সংখ্যা 6p প্লাস মাইনাস 1 আকারে লেখা যেতে পারে, কিন্তু প্রতিটি 6p প্লাস মাইনাস 1 আকারে লেখা সংখ্যা মৌলিক সংখ্যা নাও হতে পারে। মানে কি বলতে চেয়েছি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো যে কোনো প্রাইম নাম্বার, তুমি যে কোনো একটা প্রাইম নাম্বার নাও, ধরো আমি নিলাম 23। দেখো 23 তো একটা প্রাইম নাম্বার। এবার এই 23টাকে দেখো আমি কিভাবে লিখতে পারি? 6 ইন্টু 4 মাইনাস 1। তুমি যে কোনো প্রাইম নাম্বারকে, তুমি যে কোনো পৃথিবীতে যত প্রাইম নাম্বার এক্সিস্ট করে, তুমি যে কোনো প্রাইম নাম্বারকে 6p প্লাস মাইনাস 1 আকারে লিখতে পারো। তুমি যে কোনো একটা প্রাইম নাম্বার সংখ্যা বলো, ধরো তুমি বললে যে 97 একটা প্রাইম নাম্বার। তো দেখো 97টাকে আমি কিভাবে লিখতে পারি? 6 ইন্টু 16 6 96, 16 5 80, 16 6 96, তাহলে লিখতে পারি 6 ইন্টু 16 প্লাস 1। দেখো 96 প্লাস 97। তার মানে যে কোনো প্রাইম নাম্বারকে আমি 6p প্লাস মাইনাস 1 আকারে লিখতে পারি। আবার ধরো আমি আর একটা প্রাইম নাম্বার তোমাদের দেখাচ্ছি, ধরো 29। ঠিক আছে, 29 একটা প্রাইম নাম্বার, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? 6 ইন্টু 5 মাইনাস 1। দেখো 6 ইন্টু 5 মানে 30, মাইনাস 1 মানে 29। মানে যে কোনো প্রাইম নাম্বারকে আমি 6p প্লাস মাইনাস 1 আকারে কিন্তু লিখতে পারবো। বাট এখানে সেকেন্ড সেন্টেন্সটা ফলো করে, এখানে কি বলেছে, প্রতিটি 6p প্লাস মাইনাস 1 আকারে লেখা সংখ্যা যে মৌলিক সংখ্যা হবে তার কোনো গ্যারান্টি নেই। তার মানে আমি ধরো তোমাকে একটা সংখ্যা বললাম, বললাম 25। এবার আমরা কি জানি 25টা তো মৌলিক সংখ্যা নয়, 25টা যৌগিক সংখ্যা। দেখো 25টাকে তো আমি লিখতে পারি এরকম ভাবে, 6 ইন্টু 4 6 4 24 প্লাস 1। দেখো এটাকে আমি 6p প্লাস মাইনাস 1 আকারে লিখলাম, বাট এটা কি মৌলিক? এটা তো মৌলিক নয়, এটা তো যৌগিক সংখ্যা, এটা মানে এটা হবে না। আবার ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, ধরো নিলাম 49। এবার দেখো 49টাকে আমি কিভাবে লিখতে পারি? 49টাকে লিখতে পারি 6 ইন্টু 6 8 48 প্লাস 1। দেখো এটাকেও কিন্তু 6p প্লাস মাইনাস 1 আকারে লিখলাম, বাট
এখানে দেখো 49, এটা তো 7 দ্বারা কাটে, তাহলে অবশ্যই এটা কি একটা যৌগিক সংখ্যা, তার মানে এটা কি প্রাইম নাম্বার নয়। তাহলে সবসময় যে 6p+-1 আকারে লেখা সংখ্যায় যে প্রাইম নাম্বার হয় সেটা কিন্তু নয়, বাট সমস্ত প্রাইম নাম্বার 6p+-1 আকারে লিখতে পারবো। তার মানে এক কথায় আমি যদি বলতে চাই, প্রাইম নাম্বার হলে সেটা কি, সেটা অলওয়েজ আমরা 6p+-1 আকারে লিখতে পারবো। মানে প্রাইম নাম্বার হলে সেটা অলওয়েজ 6p+-1 আকারে লিখতে পারবো, বাট 6p+-1 আকারে লেখা সব সংখ্যায় যে প্রাইম নাম্বার হবে তার কোনো গ্যারান্টি নেই। মানে এক কথায় কেমন, ধরো আমি বললাম যে সমস্ত চোরই মানুষ, কিন্তু সমস্ত মানুষ চোর নয়, এরকম ব্যাপারটা বলেছে যে সমস্ত প্রাইম নাম্বারই 6p+-1 আকারে লিখতে পারবো, বাট 6p+-1 আকারে লেখা সংখ্যায় যে সবসময় প্রাইম হবে তার কোনো গ্যারান্টি নেই। বুঝতে পারলে? এবার এখানে একটা এক্সাম্পল দেখো, এখানে কি 13 লিখেছে, 13টাকে কিভাবে লিখেছে 6 × 2+1, তাহলে 13 কি একটা প্রাইম নাম্বার, তাহলে এটাকে কি 6p+-1 আকারে লিখেছে। আবার দেখো 25টা কি একটা প্রাইম নাম্বার নয়, দেখো নট এ প্রাইম নাম্বার, তাহলে এটাকে দেখো 6p+-1 আকারে লিখতে পারছি। তাহলে আমরা কি বুঝতে পারছি, 6p+-1 আকারে লিখলেই যে সেটা প্রাইম নাম্বার হবে তার কোনো গ্যারান্টি নেই। দেখো আগের পেজে আমি তোমাদের দেখিয়েছিলাম এখানে 1 থেকে 100-এর মধ্যে যে সংখ্যাটা বলেছিলাম, এখানে দেখো একটা জিনিস তোমরা খেয়াল করো, একমাত্র 2 আর 3, এই 2 আর 3 এই দুটো সংখ্যা বাদ দিয়ে বাকি সমস্ত পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে সব সংখ্যাকে কিন্তু আমরা 6p+-1 আকারে লিখতে পারবো, বাট একমাত্র 2 আর 3কে কিন্তু আমরা 6p+-1 আকারে লিখতে পারবো না। তার মানে 2 আর 3 বাদ দিয়ে বাকি সব সংখ্যাকে আমরা 6p+-1 আকারে লিখতে পারবো। ক্লিয়ার হলো? তো চলো এবার নেক্সট পেজে যাই। আচ্ছা এবার এই ছকটা খেয়াল করো, এখানে কি বলেছে 1 থেকে 50-এর মধ্যে 15টা প্রাইম নাম্বার আছে। তাহলে দেখি কটা আছে, 1 থেকে 50-এর মধ্যে কটা প্রাইম নাম্বার আছে দেখো। 2 থেকে শুরু হচ্ছে আমার, 2, 3, 5, 7, 11, 13, 17, তারপরে তোমার পাবে তুমি 19, 23, 29, 31, 37, 41, 43, 47। ক্লিয়ার? তারপরে কি বলেছে 50 থেকে 100-এর মধ্যে তুমি কটা পাবে, 50 থেকে 100-এর মধ্যে 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। ঠিক আছে, তো এই সংখ্যাগুলো কিন্তু প্রাইম নাম্বার। এবার দেখো এখানে কি বলেছে 1 থেকে 50-এর মধ্যে 15টা, তাহলে দেখি 15টা আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে দেখো 1 থেকে 50-এর মধ্যে কিন্তু 15টা প্রাইম নাম্বার আছে। আর 1 থেকে 100-এর মধ্যে কতগুলো, আর 50 থেকে 100-এর মধ্যে কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। তাহলে 1 থেকে 50-এর মধ্যে আছে আমার 15টা, আর 50 থেকে 100-এর মধ্যে আছে আমার 10টা। টোটাল কটা আছে 1 থেকে 100-এর মধ্যে, টোটাল 25টা আছে। দেখো ওটা এখানে লেখা আছে 1 থেকে 50-এর মধ্যে 15টা, 1 থেকে 100-এর মধ্যে 25টা, সেম টু সেম ভাবে দেওয়া আছে 1 থেকে 200-এর মধ্যে 46টা, 1 থেকে 500-এর মধ্যে 95টা, 1 থেকে 1000-এর মধ্যে 168টা, এরকম ভাবে কিন্তু দেওয়া আছে। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা প্রাইম নাম্বার আমি তোমাদের লিখে লিখে কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো চলো এবার নেক্সট পেজে আসা যাক। তো এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা ইউপিএসসি সিডিএস 2020 সালে কিন্তু এসেছিল। কি বলেছে যে ইফ এম ইজ দ্য নাম্বার অফ প্রাইম নাম্বারস বিটুইন 0 and 50 and n is the number of prime numbers between 50 to 100, then what is m minus n equal, মানে m minus 1 এর ভ্যালু চেয়েছে। বাংলাটা পড়ে দিচ্ছি, বাংলায় কি বলেছে যে যদি m হলো 0 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা এবং n হলো 50 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা, তাহলে m মাইনাস n এর ভ্যালু কত হবে সেটা আমার চেয়েছে। ওকে, তাহলে এখানে m মানে কি বলেছে, m মানে বলেছে 1 থেকে 50-এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা, এবং n মানে কি বলেছে দেখো, n মানে বলেছে n হলো 50 থেকে 100-এর মধ্যে, তাহলে n মানে বলেছে 50 থেকে 100-এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা। তাহলে আমি তোমাদের আগের পেজেই দেখালাম দেখো যে 1 থেকে 50-এর মধ্যে 15টা আছে, তাহলে এখানে 1 থেকে 50-এর মধ্যে আমি কি লিখে দেবো, 15টা মৌলিক সংখ্যা আছে, এবং 50 থেকে 100-এর মধ্যে আমি কটা দেখালাম, 10টা দেখালাম। দেখো দেখো 10টা আছে, 50 থেকে 100-এর মধ্যে 10টা আছে, তাহলে
50 থেকে 100 এর মধ্যে কি হবে, 10 হবে। এবার কি বলেছে যে তাহলে m মাইনাস n এর ভ্যালু কত, তাহলে m মাইনাস n কত হবে, m মানে কত 15, আর n মানে কত, n মানে হচ্ছে 10, তাহলে 15 মাইনাস 10 কত হয় 5, তাহলে অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে, খুবই সহজ ছিল। নেক্সট পেজ। তো এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 অঙ্ক 2024 সালে কিন্তু এই ধরনের অঙ্ক এসেছিল। তো এবার দেখো কি বলেছে যে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 প্রাইম নাম্বারস, প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল কত। আর এই ধরনের অঙ্কে কিন্তু তুমি কোনো রকম ট্রিক্স কাজে লাগাতে পারবে না, এগুলো তোমাকে বেসিক দিয়ে কিন্তু যেতে হবে। ওকে, তো এটা আমি কিভাবে করব, যে বলেছে প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল কত চেয়েছে, তা লিখে ফেলি। প্রথম 10টি মৌলিক সংখ্যা কি কি হয়, 2, 3, 5, 7, তারপর 7-এর পর 11, তারপরে 13, 17, 19, কটা হলো 1 2 3 4 5 6 7 8, 19-এর পর 21 22 23, তারপরে 29। ক্লিয়ার? এবার এটা জাস্ট প্লেন যোগ করে দাও। কত হবে যোগ করলে, 9 3 12 আর 9 21, 21 এর সাথে 28 আর 3 31, একে 32 এর সাথে 39 আর 5 44, 40 আর 3 47 আর 2 49, মানে 9 হবে লাস্টে। 9 একটা অপশনে আছে, সেটা হচ্ছে 129। আমি পুরো যোগটা আর করবো না। ওকে, তাহলে অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? তো চলো নেক্সট পেজ। তো এবার এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে যে হাউ মেনি প্রাইম নাম্বারস আর বিটুইন 40 অ্যান্ড 50, 40 থেকে 50-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে সেটা আমার চেয়েছে। এটা এসএসসি জিডি 2023 সালে কিন্তু এসেছিল। ওকে, তো এই অঙ্কটা আমি কিভাবে করব, 40 থেকে 50-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা সেটা আমার চেয়েছে, তাহলে কিভাবে করব, 41, তারপরে কত হয় 43, 47। দেখো 41, 43 আর 47 ছাড়া 40 থেকে 50-এর মধ্যে আর কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই। তার মানে কটা হলো, একটা, দুটো, তিনটে, তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় করতে হবে। তো এবার আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো, সেটা হলো হাউ টু চেক দ্য গিভেন নাম্বার ইজ প্রাইম অর নট, মানে প্রদত্ত সংখ্যাটি মৌলিক কিনা তা কিভাবে চেক করবেন। ভালো করে দেখো, কোনো সংখ্যা তোমাকে ধরো দেওয়া হলো র্যান্ডমলি, তো তোমাকে ওটা বলা হলো যে এটা মৌলিক কি মৌলিক নয়, তখন তুমি সেটা কিভাবে চেক করবে। তো তারও একটা কিন্তু প্রসেস বা পদ্ধতি আছে, সেটা আমি তোমাদের এখন শেখাবো। তো আগে আমরা পড়ে নিই এখানে কি বলেছে। এখানে বলেছে দেখো, যে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা কিনা তা পরীক্ষা করার জন্য প্রথমে সংখ্যাটির বর্গমূল নিন, বর্গমূলটিকে তৎক্ষণাৎ নিম্নতম পূর্ণ সংখ্যায় বৃত্তাকার করুন, তারপর তার নিচের সকল মৌলিক সংখ্যা দ্বারা সংখ্যাটির বিভাজ্যতা পরীক্ষা করুন। যদি সংখ্যাটি কোনো মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় তবে সংখ্যাটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো এটা পরে অনেক হয়তো বুঝতে পারোনি, এবার আমি দেখো তোমাদের জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমাকে কোনো একটা সংখ্যা বলা হলো, ধরো তোমাকে বললো 83। ওকে, এবার তোমাকে 83 বলে বললো যে এটা মৌলিক কি মৌলিক নয় সেটা তুমি চেক করে দেখো। তো আমি কিভাবে চেক করব, এবার দেখো যে আমি সবার ফার্স্টে দেখবো স্টেপ ওয়ান, আমি কি চেক করব যে এই 83 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা যা এর থেকে ছোট সেটা কি আছে। এবার তোমরা বলো যে 83 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কি আছে যা এর থেকে ছোট, সেটা অবশ্যই দেখো 81। দেখো 81, দেখো 83 এর সব থেকে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 81 এটা কার স্কোয়ার, দেখো 81 হচ্ছে এটা 9 এর স্কোয়ার। ঠিক আছে, এবার তোমরা স্টেপ 2 তে কি করবে, স্টেপ 2, তুমি যে নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটা নিলে তার বর্গমূল করো। ঠিক আছে, তাহলে 81 এর বর্গমূল কত হয়, 9 হয়। 81 এর বর্গমূল 9 হয়। এবার স্টেপ 3 কি হবে, স্টেপ থ্রি স্টেপ 3 হবে এই যে 9 পর্যন্ত যে কটা মৌলিক সংখ্যা আছে সেগুলো দিয়ে এই 83টাকে আমরা ভাগ করে দেখব। ঠিক আছে, মানে দেখো 9 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে, 2 আছে, 3 আছে, 5 আছে আর 7 আছে, তাই তো। 9 পর্যন্ত মৌলিক সংখ্যা 2 3 5 7 এই চারটে আছে। এবার আমরা জাস্ট ভাগ করে করে দেখবো যে এই চারটে দিয়ে কাটছে কিনা। তাহলে 83কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, কাটছে, কাটছে না, তাহলে এটা হবে না। নেক্সট দেখো 83কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, কাটছে, কাটছে না। আবার দেখো 83কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, কাটছে না। আবার দেখো 83কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাও দেখো কাটছে না। তার মানে আমি দেখতে পাচ্ছি যে 2 3 5 7 কোনোটা দিয়েই কাটছে না। তো যখনই কোনোটা দিয়ে যাবে না, কোনো কিছু দিয়েই কাটবে না, তখনই কি হয়ে যাবে, এটা 83 কি হয়ে যাবে, একটা প্রাইম নাম্বার হয়ে যাবে, একটা মৌলিক সংখ্যা হয়ে যাবে, মৌলিক সংখ্যা।
তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে? ধরো আমি একটা র্যান্ডমলি নাম্বার নিলাম, যে কোনো একটা, ধরো 221, এই নাম্বারটা ধরো আমি নিলাম। এবার আমাকে বলা হলো যে এই 221টা মৌলিক কি মৌলিক নয় সেটা চেক করে বলো। তাহলে আমি কি করবো? সবার ফার্স্টে এই 221 স্টেপ ওয়ান কি করব? স্টেপ ওয়ান, সবার ফার্স্ট আমি চেক করবো যে 221-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কি আছে। দেখো কি হয়, 14, 14, 196, 15, 15, 225, বাট 225 নিতে পারবো না, কারণ আমি কি বলেছি, যা সংখ্যা দেওয়া থাকবে তার থেকে ছোট নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নেবো। তাহলে 221-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি হবে? 196, 14, 14। তাহলে দেখো স্টেপ ওয়ান পেয়ে গেলাম আমি 196, এর থেকে ছোট নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। আমি 225 এই কারণে নিলাম না, কারণ দেখো 225 নিলে কি হতো, 221-এর থেকে বড় হয়ে যেত। আমি কি বলেছিলাম যে যা সংখ্যা থাকবে তার থেকে ছোট সংখ্যা নেবো, তার থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা নেবো। তাহলে দেখো 14, 14 কি 196 হয়, তাহলে এইটা কি 196 মানে 14 স্কোয়ার। ক্লিয়ার? এবার স্টেপ টু আমি কি করব? স্টেপ টু করব, যে পূর্ণবর্গ সংখ্যাটা পেলাম সেটার বর্গমূল করে দেবো। তাহলে 196 এর বর্গমূল কত হয়? 14 হয়। ক্লিয়ার? এবার দেখো, এবার আমি স্টেপ থ্রিতে কি করব? স্টেপ স্টেপ থ্রি কি করব? এই 14 এর থেকে ছোট যেসব প্রাইম নাম্বার আছে সেগুলো দিয়ে 221-কে ভাগ করে দেখবো, ঠিক আছে? তাহলে 221-কে ফার্স্ট আমি 2 দিয়ে ভাগ করে দেখি, ঠিক আছে? 2 একটা প্রাইম নাম্বার, 14 থেকে ছোট। দেখো 221-কে কিন্তু 2 দিয়ে কাটে না, ঠিক আছে? তাহলে এটা কাটলো না। নেক্সট দেখো 221-কে আমি 3 দিয়ে দেখবো, 2 আর 3 4 5, 3 দিয়ে তোকে কাটছে না, ঠিক আছে? নেক্সট আমি 221-কে 5 দিয়ে দেখবো, ঠিক আছে? 5 দিয়েও কাটবে না। তারপরে কি 5-এর পর প্রাইম নাম্বার কি 7 আছে, তাহলে 7 দিয়ে দেখবো 221-কে। 221-কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? 7 3 21, তাও দেখো যাচ্ছে না। আবার আমি 221-কে 7-এর পর মৌলিক সংখ্যা কি হতো? 11 আছে, যদি 11 দিয়ে চেক করি তাও কিন্তু যাচ্ছে না। ক্লিয়ার? তারপরে দেখো 221-কে আমি যদি 13 দিয়ে চেক করি, 13 পর্যন্ত চেক করতে পারবো, কারণ কি দেখো এখানে 14 আছে, আমি কিন্তু 17 দিয়ে চেক করতে যাবো না, কারণ 17টা 14 থেকে বড়। আমাকে 14 থেকে ছোট মৌলিক সংখ্যা দিয়ে চেক করতে হবে। তাহলে আমি 13 পর্যন্ত চেক করতে পারবো। তাহলে দেখি 13 দিয়ে কাটছে কিনা। 13কে 13, 13কে 13, 13কে 13, আর তোমার দিকে থাকবে 8 9 91, 13 সাথে 91, দেখো 13 দিয়ে কিন্তু কাটছে। তার মানে সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ দেখো 13 17 হচ্ছে 221, তার মানে সংখ্যাটা কি? সংখ্যাটা হলো একটা যৌগিক সংখ্যা। ওকে, যৌগিক সংখ্যা। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে চেক করতে হবে। ওকে, তো চলো। তো এখানেও দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, 151 ইজ প্রাইম অর নট। 151 কি মৌলিক সংখ্যা? তাহলে এবার তোমরা কি করবে? 151 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা আমায় খুঁজতে হবে, যা 151 থেকে ছোট। তাহলে 151 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 144 আছে। আর 144-এর বর্গমূল কত হয়? 12 হয়। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে, 12 এর চেয়ে ছোট বা সমান মৌলিক সংখ্যা হলো 2 3 5 7 11। দেখো 12 থেকে ছোট মৌলিক সংখ্যা কি হয়? 2 3 5 7 11 পর্যন্ত হয়। ওকে, এবার 151-কে কোনোটি দিয়ে ভাগ করা যায় না। তুমি দেখবে যে 151-কে 2 3 5 7 11 এই কোনোটি দিয়ে কিন্তু ভাগ যায় না। সেই কারণে আমি বলে দেবো কি, যে এটি একটি মৌলিক সংখ্যা। ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করছি। তো চলো এবার একটা অঙ্ক করা যাক। তো এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, যে কনসিডার দ্য ফলোয়িং নাম্বারস, নিম্নলিখিত সংখ্যাগুলি বিবেচনা করুন। এখানে তিনটে সংখ্যা দেখো দেওয়া আছে, 259, 283 আর 299। ক্লিয়ার? দেখিয়ে বলেছে যে উপরের সংখ্যাগুলির মধ্যে কটি মৌলিক, এই তিনটে সংখ্যার মধ্যে কোনগুলো মৌলিক এবং কোনগুলো মৌলিক নয় সেটা আমাকে বলতে হবে। তো চলো আমি চেক করি, যেমন ভাবে তোমাদের শেখালাম আমি। কিভাবে চেক করব? তোমরা আগে ভিডিওটা স্টপ করে নিজেরা চেষ্টা করো, তারপর কিন্তু সলিউশন দেখবে। ওকে, তো চলো। তো ফার্স্ট নাম্বারটা দেখো কত আছে, 259, 259। এবার তোমার স্টেপ ওয়ান করতে হবে। স্টেপ ওয়ান কি ছিল, যে 259 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা আমায় খুঁজতে হবে। তাহলে 259 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত হয়? 256 হয়। ক্লিয়ার? তাহলে 256 এর বর্গমূল কত হয়? 16 হয়। এবার আমাকে কি খুঁজতে হবে, যে 16 এর থেকে ছোট প্রাইম নাম্বার কি আছে? 16 এর থেকে ছোট প্রাইম নাম্বার কি কি হয়? 2 3 5 7 11 13, আর তো হয় না। এবার ফার্স্টে দেখি 2 দিয়ে কিন্তু কাটবে না, 2 দিয়ে 259-কে কাটবে না। ক্লিয়ার? 3 দিয়ে 259-কে কাটবে না, 5 দিয়েও কাটবে না। 7 দিয়ে একবার চেক করে নিই, 7 7 4 18, 7 3 21 আর 49, 7 দিয়ে কিন্তু কাটছে। 7 দিয়ে কাটছে, আমি আর বাকিগুলো চেক করতে যাব না। তার মানে এই সংখ্যাটা কিন্তু তোমার মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা কেটে দেবো। কি চেয়েছে, যে হাউ মেনি অ্যাবোভ নাম্বার আর প্রাইম, তার মানে এটা কিন্তু প্রাইম নয়, 7 দিয়ে কেটে যাচ্ছে। বুঝতে পারলে? এবার নেক্সট নাম্বারটা আমরা চেক করি। 2 নম্বরটা কি আছে? 2 নম্বরটা আছে 283, 283।
তাহলে 283 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কি আছে? খোঁজো। তাহলে 16 16 256, 17 17 289, বাট 289 আমরা নিতে পারবো না, কারণ কি দেখো 289 এর থেকে বড় হয়ে যাচ্ছে, এর থেকে ছোট নেব, তাহলে অবশ্যই এটাও দেখো সেম 256ই হবে, এটাও 256ই হবে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। এবার এর বর্গমূল করলে কত হবে? 16 হবে। তাহলে 16 থেকে ছোট প্রাইম নাম্বার কি কি আছে লিখে ফেলো। 2, 3, 5, 7, 11, 13। এবার দেখো ভাগ করে যাচ্ছে কিনা। দেখো 283কে যদি 2 দিয়ে ভাগ করি হবে না, 283কে যদি 3 দিয়ে ভাগ করি 8 আর 5 13 হবে না, 5 দিয়ে ভাগ করি যাবে না, 7 দিয়ে দেখি 7 4 28 যাচ্ছে না, 11 দিয়ে যদি যাই 11 দুগুণে 22, আর এদিকে তোমার 6 63 যাচ্ছে না, 13 দিয়ে 13 দুগুণে 26 23 এটাও যাচ্ছে না, তার মানে অবশ্যই কিন্তু 283 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবার চলো 3 নম্বরটা চেক করি। 3 নম্বরটা কি বলেছে দেখি। 3 নম্বরটা বলেছে 299, 299, তাহলে 299 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কি আছে? তোমার 17 289, তাহলে এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা পেলাম আমি 289। এর বর্গমূল কত হয়? এর বর্গমূল হয় 17। ঠিক আছে, এবার 17 থেকে ছোট মৌলিক সংখ্যা খুঁজতে হবে। 2, 3, 5, 7, 11, 13, 17। ওকে, এবার দেখো ফার্স্টে 2 দিয়ে ভাগ করি, তাহলে 299কে যদি 2 দিয়ে ভাগ করি যাবে না, 299কে যদি 3 দিয়ে ভাগ করি যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 11 দিয়ে 11 দুগুণে 22 যাচ্ছে না, 13 দিয়ে 13 কে 13 26 3, 13 দিয়ে দেখো যাচ্ছে। ঠিক আছে, দেখো 13 দুগুণে 26 3, এদিকে 3 থাকলো আর 39, 13 3 39, তার মানে 13 দিয়ে কিন্তু যাচ্ছে, তার মানে এই সংখ্যাটাও কিন্তু মৌলিক নয়, একমাত্র নাম্বার 2 সংখ্যাটা হলো তোমার মৌলিক সংখ্যা। বুঝতে পারলে কিভাবে করলাম আমি? তোমাদের কিন্তু এইভাবেই চেক করতে হবে। পুরো ক্লিয়ার এটা তোমাদের কাছে? পুরো ক্লিয়ার? ওকে, চলো এবার নেক্সট এক্সাম্পলে। এবার এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ এ প্রাইম নাম্বার। নিচে 4টে সংখ্যা বলেছে, দিয়ে 4টে সংখ্যার মধ্যে এখানে যে কোনো একটা মৌলিক সংখ্যা আছে, সেই মৌলিক সংখ্যাটা তোমায় খুঁজে বার করতে হবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা নিজেরা ট্রাই করবে এবং এর যে উত্তরটা এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে, প্রত্যেকে করবে কিন্তু। ওকে, চলো নেক্সট পেজে যাওয়া যাক। এবার এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, যদি কে স্কোয়ার প্লাস 3 এবং কে কিউব প্লাস 5 মৌলিক সংখ্যা হয়, তাহলে কে এর মান কত হবে সেটা চেয়েছে। দিল্লি পুলিশ কনস্টেবল 2023 সালে কিন্তু এসেছিল। এবার তোমরা ভিডিওটা স্টপ করো, ভিডিওটা স্টপ করে আগে নিজেরা ট্রাই করো কিভাবে তোমরা একটা সলিউশন করবে, নিজেরা আগে ভাবো, তারপর না পারলে তখন তোমরা কিন্তু সলিউশনটা দেখো। ওকে, তো সলিউশনটা আমি কিভাবে করবো ভালো করে দেখে নাও। এই ধরনের যখন অঙ্ক থাকবে আমরা কি করবো, ডাইরেক্ট কিন্তু ভ্যালু পুট করবো। ঠিক আছে, তাহলে এখানে দেখি যে কি বলেছে, কে স্কোয়ার প্লাস 3, এখানে কি আছে, কে স্কোয়ার প্লাস 3, আর কি আছে, কে কিউব প্লাস 5। এবার জাস্ট এখান থেকে ভ্যালু পুট করে দেখবো যে কোনটা মৌলিক হচ্ছে। যদি 4 পুট করি, আমি যদি এখানে 4 পুট করি তাহলে কি হচ্ছে, 4 স্কোয়ার 16 প্লাস 3 19, 19 একটা মৌলিক সংখ্যা, অবশ্যই একটা মৌলিক সংখ্যা। এবার যদি আমি 4টা যদি এখানে পুট করি, 4 এর ভ্যালুটা যদি এখানে পুট করি তাহলে কত হবে, কে কিউব মানে কত, 64 হবে, 4 এর কিউব 64 প্লাস 5 তাহলে কত হবে 69। এবার তোমরা আমাকে বলো যে 69 এটা কি মৌলিক সংখ্যা? এটা তো মৌলিক সংখ্যা নয়, কারণ 3 দিয়ে কাটে, 23 3 69, তাহলে কিন্তু এই 4টা কিন্তু হবে না। ক্লিয়ার? এবার 2টা চেক করি। তাহলে ফার্স্টে কি ছিল, কে স্কোয়ার প্লাস 3, এবার কে এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 মানে 4 প্লাস 3 7 হয়। নেক্সট কি আছে, কে কিউব প্লাস 5, তাহলে সেম আবার এই কে এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে 2 এর কিউব মানে হচ্ছে 8 প্লাস 5, 8 আর 5 13। দেখো এই 7 আর 13 দুটোই কিন্তু মৌলিক সংখ্যা, এই দুটোই হচ্ছে আমার মৌলিক সংখ্যা, তাহলে আমি বলতে পারবো এখানে কিন্তু কে এর ভ্যালু অবশ্যই 2 হবে। বুঝতে পারলে? চলো নেক্সট পেজ। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, আর কিন্তু বেশি করালাম না, কারণ বেশি করালে তোমাদের সব তালগোল পাকিয়ে যাবে, সেই কারণে আমি তোমাদের একটু একটু করে পুরো সিলেবাসটা কভার করে দেবো। ধীরে ধীরে আমরা কিন্তু শিখবো। ওকে, একদিনে বেশি শিখবো না, ধীরে ধীরে শিখবো। তো আজকে যেহেতু এই ব্যাচের ফার্স্ট ক্লাস, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং কোন কোন জায়গাগুলো তোমরা বুঝতে পারো না সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবে, তাহলে আমি নেক্সট দিন সেই জায়গাগুলো আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর ভিডিওটা কিন্তু তোমরা প্রত্যেকটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যারা অঙ্কে খুবই কাঁচা, প্রত্যেককে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার নেক্সট দিন নাম্বার সিস্টেমের পার্ট 2 নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।